শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, অংশ নেবেন নির্বাচনে। জামাত নিয়ে চিন্তিত নন জানিয়েছেন বিবিসিকে। মানবতা বিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, গ্রেফতারি পরোয়ানা জারি। এবারের নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ, জানালেন সিইসি। শাপলায় অনর এনসিপি, কোনো বিকল্প নয়, সাফ কথা সার্জিসের। পার্বত্য অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় নানা আনুষ্ঠানিকতায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, মাসব্যাপী কঠিন চিবরদান শুরু। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি, অংশ নেবেন নির্বাচনে। এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, বিগত দিনে যারা অত্যাচার নির্যাতন করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এসব কথা বলেন। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে। দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা নিয়ে কথা বলেন তিনি। রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান। কোন একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে, যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, উঠা বসা আছে, যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম, যে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ, তরুণ, নারী, মুরব্বী সহ ছাত্র ছাত্রী, সবার সাথে যার একটা কমিউনিকেশন আছে, এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব। খুবই স্বাভাবিক। জিয়া পরিবার সহ বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতনের বিষয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই। শুধু অসুস্থই নন, ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে। আমি আমার পরিবারের যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন, যেটাই বলুন না কেন, এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না। এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের। এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়। জনগণের সিদ্ধান্তের উপর আস্থা রাখতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, সবচেয়ে বড় বিচারক দেশের জনগণ। জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি, নির্বাচন বিলম্বের প্রয়াস। সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত আলোচনায় এ মন্তব্য করেন তিনি। বলেন, আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে। বিভিন্ন দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আগামী নির্বাচন সুষ্ঠু করতে এসবই সরকারের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ সময় আওয়ামী লীগ প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য শক্তিশালী করলে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান সম্ভব হবে না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ জামাতের রাজনীতি যখন নিষিদ্ধ করলে বিএনপি সবার আগে প্রতিবাদ করেছে। এখনো নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ বিএনপি মেনে নেবে না।
তা আমরা সিম্পলের দিকে যাব, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। যারা জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে। নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা, এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর। তারা যারা দাবি করছে অন্যান্য রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার জন্য, সেটা তো আমরা প্রতিবাদ জানাই যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই চর্চা আমরা কখনো মেনে নেব না। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। এটা আইনি ও বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চায় না ভারত। সোমবার সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাব সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র সচিব। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ভারত পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষের এমন ধারণা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব জানান, এটা একটা ভুল ধারণা। ভারত একদল মানুষকে সমর্থন করছে, আরেক দল মানুষকে করছে না, এটা ঠিক না। সবার অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বলে আশা করে ভারত। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক, এটাই প্রত্যাশা। নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, ভারত তাদের সাথে কাজ করবে। ভারত পেছনে তাকাতে চায় না। অনেকেই বলে বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নেই, তারপরও ভারত এই সরকারের সঙ্গে কাজ করছে। ভারত সম্পর্ক ভালো চায়, শক্তিশালী করতে চায়, অতীতে যাই ঘটুক না কেন। India will not get into that. That is something that the people of Bangladesh, I think, should be more invested in that decision and invested in those circumstances. We will work with the government that is sworn in, that enters into office following the elections that are held. You would have noticed that, even after the events of July and August last year, we have continued to work with the authorities in Dhaka. জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেন। সেই সাথে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। 14 অক্টোবর অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে রংপুরের আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে। এদিকে চলতি সপ্তাহেই গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলায় তদন্ত কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করেছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। একই সাথে কুষ্টিয়াতে মিটিং করে, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনের সাথে মিটিং করে কুষ্টিয়ায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে 6 জন ব্যক্তিকে, আন্দোলনকারীকে হত্যা করার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগটা আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচারের যে যাত্রা সেটা শুরু হয়েছে। ঘুমের মামলাগুলোর সবশেষ আপডেট আমরা একটু জানতে চাচ্ছি। আপনারা খুব সহসাই এই সপ্তাহের মধ্যেই এটার বেশ অনেকগুলো ঘটনার কথা আমরা বলেছি যে অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এই ব্যাপারে কোনো কিছু বলতে যাচ্ছি না। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, এবার আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদে 21 লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে কথা বলেন সিইসি। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় 10 লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা চান সিইসি। নাসির উদ্দিন বলেন, এআই এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। এছাড়া প্রবাসী এবং প্রায় 10 লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে। এবার সবাইকে সাথে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। 21 লক্ষের বেশি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যেগুলো ভোটার লিস্টে ছিল 21 লক্ষেরও বেশি। তাহলে এদের নামটা আমরা এখন ড্রপ করতে পেরেছি ভোটার লিস্ট থেকে। এরা কিন্তু মৃত হলেও এদের অনেকে ভোট দিয়ে যেত এবং প্রায় 40 লক্ষ, প্রায় 43 লক্ষের মতো পেয়েছি যারা
ভোটার হওয়ার যোগ্য কিন্তু ভোটার লিস্টে নাম নাই, তো আমরা এদেরকে ইনক্লুড করার সুযোগ পেয়েছি। আমি এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লোকাল ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে এনসিপি। এর কোনো বিকল্প নেই বলে সাফ জানিয়ে দেন তিনি। দুপুরে নাটোরে এনসিপির জেলা কমিটি আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। জানান, নির্বাচনী প্রতীক হিসেবে যে মার্কাগুলো হাসির খোরাক যোগায় তা বাদ দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। মানুষের কাছে গ্রহণযোগ্য প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনের তালিকায় ভালো প্রতীক যুক্ত করার আহ্বান জানান তিনি। এনসিপির নাটোর জেলা প্রধান সমন্বয়ক এস.এম. জার্জিস কাদিরের সভাপতিত্বে সভায় সার্জিস আলম বলেন, ৩ পার্বত্য এলাকা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত, তাই এ বিষয়ে বিন্দুমাত্র আপোষের সুযোগ নেই। তিনি বলেন, কারো কথায় প্রভাবিত হয়ে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না হলে নির্বাচন কমিশন সম্পূর্ণ আস্থাহীন হয়ে পড়বে। বজায় না রাখতে পারে, যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। যেই নির্বাচন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না যেই নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জাতীয় নির্বাচন, তা আবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে আস্থা রাখবো? পার্বত্য অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য নানা আনুষ্ঠানিকতা উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। আজ থেকে দেশের বৌদ্ধ বিহারগুলোতে শুরু হয়েছে মাসব্যাপী কঠিন চিবরদান উৎসব। দেশ ও মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও সিলেট প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সোমবার ভোর থেকে রাঙ্গামাটির রাজবন বিহার চত্বরে ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিণ্ডদান ও প্রাতরাশ মহাসংঘদান, মঙ্গলসূত্র পাঠ ও বুদ্ধ পূজা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মদেশনা দেন বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। আগামী ৩০ ও ৩১ অক্টোবর ২ দিনব্যাপী দেশের সর্ববৃহৎ কঠিন চিবরদান উৎসব হবে রাঙ্গামাটি রাজবন বিহারে। খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ মূর্তি দান, সংঘদান ও অষ্টপরিকার দান সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পূর্ণার্থীরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। আজকে আমাদের প্রবারণা পূর্ণিমা, আজকে আমরা ফুল দিয়ে বুদ্ধর পূজা করব এবং আমাদের সবার শান্তির জন্য মঙ্গল কামনা করব। সবাইকে আমি সর্বস্তরের আমাদের যারা বুদ্ধ নরনারী আছে সবাইকে আজকের এই প্রবারণা পূর্ণিমার উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং জগতের সকল প্রাণী সুখী হোক এই প্রার্থনা করছি। বুদ্ধ সমাজের মধ্যে প্রবারণা পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ বুদ্ধ ভিক্ষুরা 3 মাস যাবত যে বসবাস করে আজকে সমাপ্ত দিনে আমাদের প্রবারণা অনুষ্ঠান করে থাকি। এই প্রবারণার দিনে আমাদের অনেক কিছু আয়োজন করে থাকে, যেমন আপনারা অনুষ্ঠান বিহারে সংঘদান, অষ্টপরিকার দান সহ নানাবিধ অনুষ্ঠান এবং ফানুস উত্তোলন থেকে শুরু করে আমরা যাবতীয় অনুষ্ঠান করে থাকি। বান্দরবানের ৭ উপজেলায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়। বৌদ্ধ বিহারগুলোতে পিণ্ডদান ও পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে উৎসব চলে। পূজনীয় ভিক্ষু সংঘের 3 মাসব্যাপী বর্ষাবাস ও বৌদ্ধ সম্প্রদায়ের অষ্টশীল পালনের সমাপ্তিতে বরণ ও বারণে ব্রত নিয়ে সিলেটে পালিত হয় শুভ প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে নগরীর লামাবাজারে মিয়া ভবনে দিনব্যাপী প্রবারণা পূর্ণিমা উদযাপন ও ধর্মদেশনা অনুষ্ঠান হয়। বিভিন্ন জাতি গোষ্ঠীর বর্ণিল ধর্মীয় অনুষ্ঠান পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে এমন প্রত্যাশা সবার। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
পূজার ছুটি শেষে জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। রবিবার ক্লাস শুরুর পর থেকেই নির্বাচন ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন এক অনুষদ থেকে আরেক অনুষদে, যেখানেই শিক্ষার্থীদের দেখা মিলছে করছেন কুশল বিনিময়, চাইছেন ভোটারদের ভোট ও দোয়া, শুনছেন ভোটারদের নানা প্রত্যাশার কথাও। এদিকে প্রধান নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছেন নির্বাচন ও ফলাফল নিয়ে যাতে কোনো সংশয় তৈরি না হয় সেজন্য বড় পর্দায় ভোট কেন্দ্রের ভেতরের পরিস্থিতি দেখার ব্যবস্থা রাখা হবে। ৩৫ বছর পর হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে এবার ৯০৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন। অন্যদিকে হল সংসদ নির্বাচনে ছাত্র ও ছাত্রী হলগুলো থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯৩ জন প্রার্থী। আগামী ১৫ অক্টোবর হবে চাকসু নির্বাচনের ভোট। আশুলিয়ায় পলমল কারখানার স্টোর রুমে লাগা আগুন ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। জামগড়া এলাকায় পলমল কারখানার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় বেলা ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের জিরাবো, ডিপিজেড স্টেশন সহ আশপাশের ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন যেন ছড়াতে না পারে সে চেষ্টা চালায় তারা। তুলা, কার্পাস সহ বিভিন্ন ফেব্রিক্স থাকায় কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ সময় লেগেছে বলে জানান ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের সূত্রপাত কিভাবে এখনো জানাতে পারেনি তারা। অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে রংপুর ও গাইবান্ধায় ৪ উপজেলার ১১ জন মানুষ ও কিছু গবাদি পশু। যদিও নতুন করে আক্রান্ত হয়নি, তবুও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো উত্তরাঞ্চলে। রোগ নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে সংশ্লিষ্টরা। শাহনওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান কৃষকের অহংকার হলেও পীরগাছা বাবুর গোয়াল এখন শূন্য। আচমকা গরু মরে যাওয়ায় ভেঙেছে স্বপ্ন। গেল মাসে এই উপজেলায় শনাক্ত হয় অ্যানথ্রাক্স। এই রোগটি পশু থেকে মানুষে ছড়িয়ে পড়ে। ক্ষোভ আর আতঙ্কে আক্রান্তরা। আমাদের গোয়াল ভর্তি তো গরু ছিল সেই গরু সবগুলোই মারা গেল। তারপরে গরুর সব যত্ন করতে করতে আমার নিজেও আমি অসুস্থ হয়ে পড়লাম। এমনি একটা ভ্যামান দিল, ভেবাইলো 2-3 বার, ভেবে পড়ে গেল। পড়ে গিয়ে খালি কাল্লাটা দাপাদাপি করতেছে করে এখানে জিও গেল। জিও যাওয়ার পর পেছন দিয়ে মলদার দিয়ে ব্লাড ট্লাড বের হয়ে গেল। গ্রামের অবস্থা আমাদের এই আশেপাশে কারো এখন গরুই নেই, সবাই দুর্বলতা। এমনি তো গরিব মানুষ, আরো দুর্বলতা আছে। ভয়ে এখন তো একটা আদি পশু পাখি পুষবে সেই সাহসও পাইতেছে না। ভাইস্তার একটা ছাগল অসুস্থ হয়ে গেছিল, তো জবাই করছিলাম, কোটা বাসা করি একটু মাংস নিয়ে পাক করে খাইছিলাম, তাই হাতের এই অবস্থা হয়েছিল। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে মাটিভাই রোগটি নিধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। অ্যানথ্রাক্স আক্রান্ত যদি সাসপেক্টেড হয় তাহলে আসলে এটা কোনোভাবেই এটাকে বডি ওপেন করা যাবে না, জবাই কিংবা অন্য কোনোভাবে এটাকে ওপেন করা যাবে না। আপাতত আমাদের রংপুর জেলায়, তাই না, যে 3টি জায়গায় আসলে এটা আউটব্রেক হয়েছিল সেখানে সীমাবদ্ধ আছে। এটা আসলে এখান থেকে রংপুর বা তার আশেপাশে কোনো জেলায় আসলে এটা ছড়ে নেই। স্বাস্থ্য বিভাগ জানায় অ্যানথ্রাক্স কোনো প্রাণঘাতী ব্যাধি নয়। সঠিক চিকিৎসা ও সচেতনতা থাকলে দ্রুত আরোগ্য সম্ভব। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে, তারা আশঙ্কা মুক্ত। অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কারণ অ্যানথ্রাক্স রোগে কোনো রুগী এ পর্যন্ত মারা যায়নি এবং সাধারণত মারাও যায় না। আর সুন্দরগঞ্জে 9 জন রুগী এটা সাসপেক্টেড হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং এনাদের সবারই ফলো আপ করা হচ্ছে এবং সবাই ভালো আছেন। বিশেষজ্ঞরা বলছেন কাঁচা মাংস না ধুয়ে স্পর্শ না করা, সংক্রমিত পশুর চামড়া বা মাংস ব্যবহারে সতর্ক থাকা এবং টিকা কার্যক্রমে সহযোগিতা করলেই অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জুয়েল আহমেদ, বাংলাভিশন, পীরগাছা, রংপুর। নাটোরের বড়াই গ্রামের নাটোর পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 2 জন। নাটোর পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়াই গ্রামের কালিকাপুর পূর্বপাড়া এলাকার আনসার আলী, অটোরিকশা চালক, লালপুর উপজেলার ধলা এলাকার মুনসের প্রামাণিক ও একই এলাকার নয়ন। বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মঞ্জুর মোর্শেদ জানান, নাটোর থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস কল্পনা এক্সপ্রেস দুপুর 2টার দিকে বড়াই গ্রামের গুনাইহাটি এলাকায় পেছন থেকে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও 2 যাত্রী নিহত হয়। এ সময় স্থানীয়রা আহত 2 যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বাসটি আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।
লালমনিরহাটে আবারও বন্যা দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 20,000 পরিবার। সোমবার সকাল থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গতরাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপরে ছিল। ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে জেলা পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি বাড়ায় তিস্তা নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। কয়েকটি উপজেলার অন্তত 30টি গ্রামের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ওইসব গ্রামের 20,000 পরিবার। পানিতে গ্রামীণ সড়ক ও কাঁচা পাকা রাস্তাঘাট তলিয়ে গেছে। বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে। পানিতে তলিয়ে রয়েছে রোপা আমন, বাদাম, সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত। বাড়িঘরে পানি ওঠায় লোকজন চরম দুর্ভোগে। অনেকেই বাড়িঘর ছেড়ে সড়কের পাশে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড থেকে স্থানীয়দের সতর্ক ও সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। জয়পুরহাটে হঠাৎ করেই বেড়ে চলেছে ডায়রিয়া রোগীর সংখ্যা। রোগীদের অভিযোগ, পৌরসভার পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। গতকাল থেকে 250 শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে অসংখ্য রোগী ভর্তি হচ্ছে ও চিকিৎসা নিচ্ছে। অধিকাংশ রোগীর অভিযোগ, পৌরসভার সাপ্লাই পানি মাঝে মাঝেই ময়লা ও দুর্গন্ধযুক্ত হচ্ছে। এই পানি পান করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এদিকে হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে মিলছে না বেড, ওষুধ ও স্যালাইন। মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এক রোগী জানান, তার পরিবারের 10 সদস্যের সবাই ডায়রিয়ায় আক্রান্ত। এদিকে অতিরিক্ত ডায়রিয়ায় রোগী ভর্তি হচ্ছেন জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, গেল দুর্গাপূজায় ভাজাপোড়া, বাইরের খাবার ও পানি খাওয়ার কারণে ডায়রিয়া হতে পারে। 14 বেডের ডায়রিয়া হাসপাতালে শনিবার 136 রোগী ভর্তি ছিল। নতুন ভর্তি হয় 72 জন। নতুন রোগী একের পর এক ভর্তি হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটির 60 ও 61 নম্বর ওয়ার্ডকে ঢাকা 5 আসনের অংশ হিসেবে রাখার দাবিতে মানববন্ধন করেছে ওই দুটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরেই 60 ও 61 নম্বর ওয়ার্ড ঢাকা 5 আসনের অংশ হিসেবেই ছিল। এটি প্রশাসনিক ও সামাজিকভাবে ঢাকা 5 আসনের সাথে গভীরভাবে সংযুক্ত। তারা বলেন, এ দুটি ওয়ার্ডকে অন্য আসনে যুক্ত করার প্রস্তাব জনগণের স্বার্থ বিরোধী ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করবে। ঢাকা মহানগরীর 60 ও 61 নম্বর ওয়ার্ড নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধনে বক্তারা জানান, স্থানীয়দের প্রশাসনিক সুবিধা, উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এ দুটি ওয়ার্ডকে ঢাকা 5 আসনেই রাখা প্রয়োজন। অবিলম্বে এ দুটি ওয়ার্ডকে ঢাকা 5 আসনে সংযুক্ত করার দাবি জানানো হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে লিফলেট বিতরণ করেছে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু। এ সময় তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই ফেব্রুয়ারিতে নির্বাচন পেছাতে পারবে না। বিএনপির 31 দফা ও ধানের শীষে প্রার্থীদের পক্ষে খাগড়াছড়িতে প্রচারণা চালিয়েছেন জেলা বিএনপি নেতাকর্মীরা। জেলার মহালছড়ি উপজেলা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। আগামী 12 অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। এ নিয়ে সভা হয়েছে বগুড়ায়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনে আফরোজা। টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফল করতে বিভাগীয় অ্যাডভোকেসি সভা হয়েছে রংপুরে। বিভাগীয় কমিশনারের হল রুমে এ সভা হয়। কক্সবাজারের রামুতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে 50 পয়সায় 1 কেজি চাল দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চাল, ডাল, তেল, চিনি সহ 26 রকমের পণ্য দেয়া হচ্ছে। জেলার বিভিন্ন মানুষ যেন এ সুবিধা ভোগ করতে পারে, এজন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়। ফেনীর সোনাগাজী আয়েশা নুরানি হিফজুল কোরআন মাদ্রাসার এতিম শিশুদের সাথে ভোজনের আয়োজন করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের জন্য দোয়া করা হয়। বিশ্ব সেলিব্রাল পালস দিবস পালিত হয়েছে সাভারে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে সিলেটে। উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। মেলা চলবে 20 অক্টোবর পর্যন্ত। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, অংশ নেবেন নির্বাচনে। জামাত নিয়ে চিন্তিত নন জানিয়েছেন বিবিসিকে। মানবতা বিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, গ্রেফতারি পরোয়ানা জারি।
এবারের নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ, জানালেন সিইসি। শাপলায় অনর এনসিপি, কোনো বিকল্প নয়, সাফ কথা সার্জিসের। পার্বত্য অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় নানা আনুষ্ঠানিকতায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, মাসব্যাপী কঠিন জীবরদান শুরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।